সবকিছু সবসময় ইগনোর করা যায় না, যেটা আমি করিনি। পৌশালীর সঙ্গে যে ঘটনাটা, মানুষের বেশি মাথা ব্যথা, আমাকে যদি মনে করে কেউ যে এরকম পায়ের তলায় কুচলে দেবো, সেটাও সম্ভব নয়। আমি ভোকাল হয়েছি, সেই জন্য আমি খারাপ হয়েছি। ও যদি কোনো গ্রাজ নিয়ে থাকে, দ্যাটস হার প্রবলেম। সাথী ভালোবাসা মন ভোলে না। চটজলদি না সবকিছু পাওয়া যায় না। তাদের মধ্যে অনেকেই আছে যারা আমি যবে থেকে গান গাইছি তারা জন্মায়নি। তোমার মাথায় যদি ডাবল মিনিং থাকে, কাঁচা পিরিত পাকিয়ে দিল ছ্যাবলা চোরা গুলো, আপনার শুনতে না ইচ্ছা হয় শুনবেন না। রঙ সারি গুলাবি চুনরিয়া রে। হঠাৎ করে আমি দেখলাম আমার ব্লক হিলটা খুলে সামনের সারিতে বসে যিনি এমএলএ ছিলেন তার কোলে গিয়ে পড়ল। কয়েকটা দশক ধরে মানুষ মাতানো গান নিয়ে শুধুমাত্র শহর নয়, শহর ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে যিনি নিজে মাতছেন এবং মানুষকে মাতিয়ে বেড়াচ্ছেন, তিনি আর কেউ নন। বেশি ইন্ট্রোডাকশনের দরকার নেই। আজকে দ্য ওয়ালের স্টুডিওতে দ্য গর্জিয়াস লেডি, দ্য ভার্সেটাইল সিঙ্গার জোজো মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার দিদি, অনেক স্বাগত দ্য ওয়ালে আপনাকে। থ্যাংক ইউ। মানে যেভাবে একটা গর্জিয়াস মঞ্চে গর্জিয়াস রূপে আপনাকে সবসময় দেখি এবং সামনে থেকে দেখে আমার প্রথমত ভীষণ নার্ভাস লাগছে যে পডকাস্টে বসেছি আপনার সঙ্গে কথা বলতে। মানে কি বলবো, কি প্রশ্ন করব, সবটা যেন গুলিয়ে যাচ্ছে। না, এরকম ভয় পাওয়ার কিছু নেই। আমার নাম তো জোজো, জুজু তো নয়। এখনো পর্যন্ত জোজো তো মিস জোজোই থেকে গেল, কেন? কেন, এই প্রশ্নের উত্তর তো আমার মনে হয় আমার শ্রোতা বন্ধু বা দর্শকরা দিতে পারবে। কারণ আমার এখন মনে হয় যে মিসটা এখন আমার সারনেম হয়ে গেছে, মিস জোজো। সো মিসটা মানুষজন মিস করতে চায় না, তো কাজে ওটা নামের সঙ্গেই রয়ে গেছে। ঠিক, মানে মেড ফর ইচ আদারের মতন। একটা বিরাট সাকসেসফুল লাইফ আপনার, এবং সেই সাকসেসের চূড়ায় আপনি বসে রয়েছেন। এই সাকসেস মানে, এই শব্দটার মানে আপনার কাছে কি? দেখো, সাকসেসফুল লাইফ সবসময় সাকসেস যে হয় তা নয়। লাইফ হ্যাজ বিন লাইক, আমি যদি বলি রোলার কোস্টার রাইড। হ্যাঁ, কোনো সময় সেটা রোলার কোস্টারটা যখন ওপরে ওঠে, রাইডটা আবারও নিচে নামে। এই গ্রাফ তো সকলের জীবনে আছে, শিল্পীদের জীবনে তো থাকবেই, এবং আমার জীবনেও আছে। শুধুমাত্রই আমার গ্রাফটা ওপর দিকে উঠেছে, নিচে নামেনি তা নয়। বাট ইয়েস, আমি যেটা পেয়েছি, হয়তো এই জায়গাটার জন্য অনেকে লড়াই করছে, অনেকে লড়াই করেছে, কেউ পেয়েছে কেউ পায়নি। সেইটা যদি আমি ধরি তাহলে ডেফিনেটলি আই হ্যাভ বিন সাকসেসফুল ইন হোয়াট এভার আই এম ডুইং। তবে ওই রকমভাবে সাকসেস কথাটা আমাকে খুব একটা নাড়া দেয় না, কারণ আমি নিজে যেহেতু আমার বাড়িতে বাবাকে দেখেছি, বাবাও কোনোদিন এই সাকসেস নিয়ে, বাবা যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, বাবা কখনো সাকসেস নিয়ে মাতামাতি বাবার ছিল না। সো হয়তো সেটাই আমি ইনহেরিট করেছি। কামিং ফ্রম আ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার মায়ের দিকে, সেখানেও আমার দাদু এমএলএ ছিলেন, দিদা এমএলএ ছিলেন, মা একটা পোস্ট হোল্ড করতেন সেই সময়ের রুলিং পার্টির। সো কাজেই সেইখানেও সাকসেসফুল ছিল তারা, বাট দ্যাট হ্যাজ নেভার গন ইন টু দেয়ার হেড। তো আমার মনে হয় যে আমি যেটা পেয়েছি, আমি মনে করি ইটস কি বলবো, আই এম প্রিভিলেজড, আই এম ব্লেসড যে ভগবান আমাকে এই জায়গাটা দিয়েছেন, আমার দর্শক বন্ধুরা, আমার শ্রোতা বন্ধুরা আমাকে এই জায়গাটা দিয়েছেন। অ্যান্ড সেটার মানে এটাকে আরো ভালো রাখার জন্য আমাকে আরো হার্ডওয়ার্ক করতে হবে যতদিন আমি এই ট্রেডে বিলং করবো। দ্যাটস ইট। সাকসেস কথাটা, ইটস শুনতে খুব ভালো লাগে, আই এম সাকসেসফুল, বাট ইট শুড বি লাইক দেয়ার, লাইক আচ্ছা ঠিক আছে তুমি থাকো, বাট আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ঠিক। এই যে বাবার কথা বললেন, যে বাবার থেকে খানিকটা এই জিনিসগুলো ইনহেরিট করেছেন। বাবা একজন ওই মানে এত বড় একজন অভিনেতা, এবং সেখানে মানে তার থেকে আর কি প্রভাব মানে বাবার থেকে নিজের জীবনে পেয়েছেন আপনি? বাবার সব থেকে বড় প্রভাব যেটা আমার মধ্যে মানে ছোটবেলা থেকে আমি ইনহেরিট করেছি, সেটা হলো যে টাইমে চলা। আচ্ছা। মানে বাবা ভীষণ পাংচুয়াল ছিলেন অ্যাবাউট, মানে যেই টাইমে পৌঁছাতে হবে
এবং টাইমকে সম্মান করতে হবে, যেটা আমাদের বাংলার ক্ষেত্রে, আমরা বাঙালিরা তো একটু লেট ব্যাক, আমরা তো একটুখানি একটু আরামসে, আচ্ছা ও ঠিক আছে 9টায় পৌঁছাতে বলেছে 10টায় গেলেও হবে, কিন্তু বাবা ওয়াজ ভেরি ব্রিটিশ এই জায়গায়। এবং সেইটা আমাকে ছোটবেলা থেকে বাবা এমন ইনজেক্ট করেছিলেন যে তোমার জন্য যেন কোনোদিন কাউকে ওয়েট না করতে হয়, ইউ হ্যাভ টু বি অন টাইম, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক, মানে দের ইজ নো শর্টকাট, কোনো কিছুরই কোনো শর্টকাট থাকে না। আমার সেটা মনে হয়, সেটা পড়াশোনার ক্ষেত্রেও তাই, গান বাজনার ক্ষেত্রেও তাই, অভিনয়ের ক্ষেত্রেও তাই। তুমি যেটাকেই নিজের প্রফেশন বলো বা যেই কাজটাকে নিজের করে নেবে ভাবছো, দের ইজ নো শর্টকাট, সেইটা ভীষণভাবে বাবা আমার মাথায় ঢুকিয়েছিলেন। বাবা নিজেও সেটাতে বাবা নিজেও সেটাতে বিশ্বাস করতেন, এবং হ্যাঁ ডেফিনেটলি আমিও। এবং আমার একটা সময় ছিল যখন রেগুলারলি স্টুডিওতে গান করছি, প্লেব্যাকস করছি, বা মানে আমার মেগা সিরিয়ালে কাজ করছি, এরকমও হয়েছে যে আমি স্টুডিওতে পৌঁছে গেছি তখনও সুইপারও আসেনি। সো আই ওয়াজ দ্যাট পাংচুয়াল, আই এম স্টিল দ্যাট পাংচুয়াল। যদি এখন ধরো আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল, তো তখন তো আমার কিছু করার থাকবে না। হ্যাঁ, সো কাজে আদারওয়াইজ আই এম অলওয়েজ আহেড অফ মাই টাইম, মানে আহেড মানে কি, যে আমাকে টাইমটা দেওয়া হবে তার আগে আমাকে পৌঁছাতেই হবে, সেটা 10 মিনিট আগে হোক, 15 মিনিট আগে হোক, 2 মিনিট আগে হলেও আমি পৌঁছাবো। তো আর রেকর্ডিং যখন করতাম তখন রেকর্ডিস্টরা ভীষণ আর কি সতর্ক হয়ে থাকতো যে যদি 10টায় ঢুকবে বলেছে মানে 10:45 ঢুকবে বা 9:30 ঢুকবে। সো এটা আমার মনে হয় যে এটা আমার মনে হয় সকলের ক্ষেত্রেই এটা মেনটেন করা উচিত। তাতে কি হয়, কারণ দেখো তুমি যদি এটা খুব সোজাভাবে ভাবো, সকালের প্রথম কাজটা আমি যদি লেট করে ফেলি, সারা দিনটা আমার লেটে চলবে। ঠিক। সো আমি যদি প্রথম কাজটা ব্যাং অন টাইম শুরু করি, তো সেটার যে এনার্জিটা থাকে, যে ওই যে লেট হয়ে গেল একটা স্ট্রেস, সেটা যদি আমার না হয়, আমি যদি ব্যাং অন টাইম শুরু করি, আমার মেজাজটা ভালো থাকবে, আমার সারাদিনের কাজটা ভালো থাকবে, এবং আমি টাইমলি কাজ শেষ করে বাড়ি ফিরে যাব। এটার থেকে বড় আনন্দ আর কিচ্ছু হতে পারে না। মানে সারা দিনটা আপনি ভীষণ পজিটিভিটি নিয়েই কাটাতে ভালোবাসেন। সেটা আমার মনে হয় সকলেরই কাটানো উচিত, এবং পজিটিভিটি না থাকলে পরে তো তুমি এগোতেই পারবে না জীবনে। এই যে আপনার গোটা মিউজিক্যাল জার্নি, এবং যখন থেকে আপনার শুরু, নিজেকে সবসময় মানে অনুশীলনের মধ্যে রাখা, সারাদিনের রুটিনের মধ্যে, সেইটা কিভাবে সম্ভব? এখনকার জেনারেশনের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় যে আগেই একটু ক্যামেরা ফেস করব, আগেই একটু রেকর্ডিংয়ে যাব, কিন্তু অনুশীলনটা কোথাও গিয়ে কম হয়ে যায়। সেইটা আপনি কিভাবে মেনটেন করেন এতগুলো বছর ধরে? এটা তো দেখো, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, কে কিরম ভাবে কোনটা দেখছে। ওই যে আমি আগেই বললাম যে কোনো কিছুরই শর্টকাট হয় না। আবার এটাও ঠিক যে অনেকেই আছে রাতারাতিও স্টার হয়েছে, কিন্তু তারপরেও যে আমার ফোকাসটা রাখতে হবে সেইটা ভাবতে হবে। এখন নতুন জেনারেশনের যারা, তারা অনেকেই ভাবেন যে আচ্ছা ঠিক আছে আমি 2 দিন গান গেয়ে নিলাম, বা ও আচ্ছা এই পার্টিকুলার কাইন্ড অফ সংস, ওটা খুব ইজি করে নেওয়া, করে নিয়ে আমি মঞ্চে উঠে গেলাম। মঞ্চে তুমি উঠতেই পারো বা কোনো শো করতে পারো, কিন্তু হোয়াটস নেক্সট, তোমাকে তো ওইটাকে ধরে রাখতে হবে। সেটার জন্য একটা তো ডিসিপ্লিন, ডেফিনেটলি নিজের একটা জেদ, নিজের একটা ফোকাস, সেই ফোকাস থেকে সরে গেলে হবে না। নিজের ফোকাসটা যদি ঠিক থাকে, তো মানে বাকিটা কিন্তু তুমি নিজে থেকেই করে নেবে। যে আমি ধরো যেই সময়টা, এই যে শীতের সময়টা আমাদের পরপর শোজ থাকে, আমাদের এত ট্রাভেল করতে হয়, আমার তো একটা কমিটমেন্ট টুয়ার্ডস মাই ওয়ার্ক, যে আমার 5টা শো আছে, মানে 5টা শোতেই আমাকে ভালো করতে হবে, বিকজ সেই 5টা জায়গার মানুষ অত আশা করে আছেন। তো সেটার জন্য নিজেকে ঠিক রাখা, আমার লেট নাইটস হয়, আমায় ভোরবেলা উঠতে হয়, আমাকে রেস্ট নিতে হবে, প্রয়োজনে আমার গলা ভেঙে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো এটা আমার কি করলে আমি ঠিক থাকবো, হ্যাঁ তার মধ্যেও মানুষের শরীর তো বিগড়তেই পারে, কিন্তু মানে কি করলে আমি ঠিক থাকবো সেটা আমাকেই ঠিক করতে হবে। সো আমার মনে হয় যারা ভাবেন যে ও আচ্ছা ও ঠিক আছে হয়ে যাবে, হ্যাঁ হয়তো যাবে, তোমার কপালে থাকলে হয়ে যাবে, কিন্তু ওই হয়ে যাওয়াটাকেও মেনটেন করার জন্য তোমাকে ইউ হ্যাভ টু বি ফোকাস। ঠিক। আমরা শুনেছি যে আপনি ছোটবেলা থেকে প্রচুর মানে ক্যাসেট বাজিয়ে শুনতেন, মানে সেই সময়টাকে, তখন তো ক্যাসেট ছাড়া অন্য কিছু ছিল না, অন্য কোনো মিডিয়াম ছিল না। ঠিক। তো সেই সময়টার কথা যদি একটু বলেন। ক্যাসেট বাজিয়ে শুনতাম বলতে, দেখো আমার বাড়িতে তো গানের একটা পরিবেশ ছিলই, মা বাবা দুজনেই গান গাইতেন। বাবা যদিও অভিনয়টাকে
বেশি সময় দিয়েছেন বলে আমাকে বারবার শুনতে হতো বাবা কেন গানটাকে পারসিউ করলো না, আর বাবাকে আবার শুনতে হতো মেয়ে কেন অভিনয়টা করছে না। তো যাই হোক, এই মানে কথোপকথন আমাদের বাড়িতে অনেক কভার হয়েছে। সো ছোটবেলা থেকে যেটা ছিল যে মায়ের একটা গানের ক্লাস ছিল, মায়ের গানের স্কুল ছিল, এছাড়া আমার নিজের যেহেতু গানের প্রতি একটা ভালোবাসা ছিল, মিউজিকের প্রতি ভালোবাসা ছিল। আমার যে ছোট টেপ রেকর্ডার মা আমাকে কিনে দিয়েছিল, সেটাতে ওই সকালবেলা উঠে একটা ক্যাসেট চালিয়ে দিতাম, যতক্ষণ স্কুলে যাচ্ছি ততক্ষণ শুনছি, ইভেন বাড়িতে এসেও যখন পড়াশোনা করছি গান চলছে কন্টিনিউয়াসলি। এই শোনাটা এবং বিভিন্ন ধরনের মিউজিক শোনাটা, আমার বাড়িতে একটা জিনিস যেটা কোনো রকমের মিউজিক না শোনার কোনো কথা ছিল না, সব রকমের মিউজিক আমাকে শুনতে দেওয়া হতো, এবং সেটা পরবর্তীকালে ডেফিনেটলি আমাকে খুব হেল্প করেছে। আমার যখন আমি প্লেব্যাকে এলাম, আমার কাছে না রেফারেন্স ছিল, কারণ আমি অত রকমের মিউজিক শুনেছি বলে। এবং তখনকার দিনে তো এখন তো তোমাদের একটা সুইচ টিপলেই দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইউর হ্যান্ড, কিন্তু তখন তো ধরো একটা কোনো পার্টিকুলার হয়তো কোনো ওয়েস্টার্ন কোনো একটা গান শুনবো, বা কোনো একজন ওয়েস্টার্ন আর্টিস্টের কোনো একটা লাইভ অনুষ্ঠান শুনবো, সেটার জন্য নয় ধর্মতলায় খুঁজে খুঁজে তার রেকর্ড বা ক্যাসেট বের করতে হতো, অরেলস আমার একটা সুবিধে ছিল ছোট্ট, যে আমার মাসি বিদেশে থাকতেন, উনি আমাকে VHS ক্যাসেট তখন লাইভ শোজের VHS পাঠাতেন এবং কিছু রেকর্ডসও পাঠাতেন। তো সেটার জন্য আমার বিভিন্ন ধরনের গান শোনার অভ্যেসটা ছোটবেলা থেকেই ছিল, যেটা আমি মনে করি যে আমাকে অনেকটাই হেল্প করেছে আমার নিজের মিউজিক্যাল ক্যারিয়ারে। ঠিক, মানে কথাবার্তা তো চলবেই, মানে আপনি যখন এসছেন একটু কিছু তো কথা বলবোই, তবে একটু যদি গান শোনান। এই রে, আর গান কেন, রোজই তো গান গাই, আজকে কথাই নয় বল, একটু শোনান না। ওকে। रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे। অসাধারণ। আপনি যখন ধরুন এই মঞ্চগুলো করছেন, সামনে একেবারে প্রচুর মানুষের মাথা দেখতে পাচ্ছেন, মানে আমার খুব জানতে ইচ্ছা হয় যে মানে কিভাবে আপনি বোঝেন তাদের পালসটা, যে এখানে কি ধরনের গান করলে মানুষের সেই অ্যাকসেপ্টেন্স পাওয়া যাবে। বা দেখো, মানুষের অত মাথা তো আমি ছোটবেলার থেকেই দেখছি, ঠিক, এবং মানে জ্ঞানে বলো অজ্ঞানে বলো, ওই মানুষের মধ্যেই তো বড় হয়েছি, কাজেই ওটা হ্যাঁ, তার মধ্যেও হয়তো ফেলিওরস আছে, হয়তো আমি বুঝতে পারিনি, অনেক জায়গায় এরকমও হয়েছে যে আদৌ কি গান চাইছে, সেটা শুরুর দিকে বা কোনো কোনো জায়গায় হয়েছে, সব জায়গায় যে আমার ভাবনাটা সাকসেসফুল হয়েছে সেটা নয়। বাট একটা সময়ের পরে আমি তো এখন বুঝে গেছি যে আমার কাছ থেকে কি শুনতে চান। আচ্ছা। এবং আমার একটা সুবিধা হয়েছে যে একটা সময় আমার যারা অডিয়েন্স ছিলেন তারা শুধু ইউথ ছিলেন, তারপরে যেটা হলো ইউথের থেকে আরেকটু বাড়লো ব্যাপারটা, এখন যেটা হয়েছে 6 বছরের বাচ্চাও আসে, 60 বছরের একজনও আসেন। সো কাজেই এখন না আমার এই যে ধরো 6 থেকে 60 এবং 8 থেকে 80 যারা আসেন, তাদের কথা ভাবতে খুব একটা অসুবিধা হয় না, কারণ আমি জানি যে আচ্ছা আমার ইয়াং বন্ধুরাও কি শুনবে, আমার ছোট বন্ধুরাও কি শুনবে, আর যেগুলো আমার পপুলার গান আছে সেগুলো তো আমাকে গাইতেই হবে। এছাড়া যেই ধরনের গান গিয়ে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, যেমন উষাদির গান বলো, যেগুলো পেপি নাম্বারস, সেগুলোও আমাকে গাইতে হবে। এর বাইরে যেটা আমি করে থাকি সেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসে গেলে হয়, কিন্তু এখন মাঝে মধ্যে কলকাতায় বা কলকাতার আশেপাশে যেখানে সেরকম পরিবেশ পাই, একটু ধরো মাটির গান, যেই গানগুলো সচরাচর একজন পপ আর্টিস্টের কাছ থেকে কেউ শুনতে আশা করে না, সেই রকম গান, বা একটু পুরোনো দিনের গান, সেটাকে একটা কোলাজ করে শোনানো, সেইগুলো আমি দেখছি মানুষ অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, মানে সবাই যে খুব সাংঘাতিক অ্যাপ্রিসিয়েট করে তা নয়, কিন্তু অ্যাপ্রিসিয়েট করেন। তো এখন হলো যেহেতু এত বছর ধরে ওনারা যা চেয়েছেন আমি দিয়ে আসছি, এখন আমার কথাও একটু একটু শোনেন, যদি আমি রিকোয়েস্ট করি যে আমার
অনুরোধে এই গানটা শুনুন, ঠিক। তো সেটাও শোনেন। সো আই থিঙ্ক পিপল হ্যাভ বিন ভেরি কাইন্ড টু মি। আমার অডিয়েন্স এত বছর ধরে না হলে তো এই ভালোবাসা আমি পেতাম না। আমি যদি ধরো 100-র মধ্যে বলি যে হ্যাঁ 90% অডিয়েন্স হ্যাভ বিন রিয়েলি রিয়েলি কাইন্ড টু মি। হ্যাঁ 10% তো এদিক ওদিক হবেই, ওটা নিয়ে মাথা ঘামাই না আমি। এই যে আপনার সঙ্গে একটু আগেই আমাদের এই ভালো গান মন্দ গান নিয়ে একটা আলোচনা হচ্ছিল, যে মানুষের মধ্যে একটা মাথায় ঢুকেই গিয়েছে এবং এই পার্থক্যটা মানুষ খুব করতে পারে যে এটা ভালো গান এবং এটা মন্দ গান। আপনার কাছে সেই রিকোয়েস্টটা কিভাবে আসে? আমি দেখো ভালো মন্দ ওরকম আপনি ভাবে কি ডিফারেন্সিয়েট করেন সেটা? না, আমি a song is a song is a song to me. সেই গানটা কোন পরিপ্রেক্ষিতে কিভাবে বানানো হচ্ছে এবং কেন বানানো হচ্ছে সেটার উপরে সেই গানটা কি হচ্ছে তা সেটা ডিপেন্ড করে। হ্যাঁ কিছু কিছু গান ক্যাটাগরিক্যালি মন্দ গান বলা হয়, যেই ধরনের গান আমি সব থেকে বেশি গেয়েছি আমার জীবনে। এমনও গান গেয়েছি যেগুলো হয়তো সেন্সর বোর্ড পাস করেনি, সেন্সর বোর্ড কেটে কেটে গানটা এমনভাবে বেরিয়েছে, অদ্ভুত গান। বাট দেখো একটা আমি ছবির জন্য, আমি ছবির কথা যদি বলি, আমি ছবির জন্য যখন একটা গান গাইছি তখন তো আমি সেটা নই, ওই ক্যারেক্টারটা সেটা। সো আমি যদি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে নিজেকে দেখি, I can sing anything for the character because that is the song for the character, it's not for me. ঠিক। হ্যাঁ, তো এটা তো আমার প্রফেশন, আমাকে করতেই হবে। একদম। আর হ্যাঁ তার মধ্যেও কিছু মানুষ আছে এরকম, আমি অনেক গান গেয়েছি একটা সময় যেটা হয়তো অন্যান্য শিল্পীদের কাছে ঘুরে আমার কাছে এসছে বিকজ দে ডিডন্ট ওয়ান্টেড টু সিং ইট। আচ্ছা। তো সেটা তো এখন দেখো যার যার চয়েসেস, কিন্তু আমি অ্যাজ এ পারফর্মার মনে করি ভালো মন্দ সব যুগে ছিল, সব যুগে থাকবে। কারণ মন্দ যারা বলে, মন্দটা হয়তো না থাকলে তারা ভালোটার বিচার করতে শিখবে না। আর আমার কাছে অ্যাজ আ পারফর্মার এরকমও অনেক, যেই সময়টাকে আমরা বলি না সে গোল্ডেন এরা অফ মিউজিক, ওই সময়েরও কিন্তু অনেক গান আছে যেগুলো মিনিংলেস গান, কিন্তু যেহেতু সেগুলো গোল্ডেন এরার গান সেগুলোকে আমরা পুজো করি, রাইট? সো কাজেই আমার মনে হয় যে আপনার শুনতে না ইচ্ছা হয় শুনবেন না, আমার গাইতে ভালো লাগে আমি গাইবো, এরম ভাবেই ব্যাপারটাকে নেওয়া উচিত। কারণ এখন তো দেখো মানুষের কাছে অপশন অনেক। হ্যাঁ, কাজেই মানে অন্য কিছু নিয়ে কাটাছেড়া না করে আমার যেটা ভালো লাগে আমার মনে হয় সেটাই করা উচিত, না সেটাই শোনা উচিত। ঠিক। একটা মন্দ গান শুনি না দিদি? না, আমার কাছে কোনো গানই মন্দ নয়, মানে যেটা কোট আন কোট মন্দ বলে দর্শকরা বা শ্রোতারা বলেন। আইটেম নাম্বারস কে মানুষ ভীষণ নাকশিট করে, যেরকম একটা সময় ছিল চলি কে পিছে কে আয়। আরে তুমি যদি দেখো, যদি তুমি এখন তুমি যদি তোমার মাথায় যদি ডাবল মিনিং থাকে, আমার তো কিছু করার নেই, কিছু করার নেই। বেসিক্যালি চলি কে পিছে কে আয় দিল হ্যায় মেরা, এতে খারাপ কথা কি আছে? কিছু খারাপ নেই। হ্যাঁ, তো কাজেই ওই মানে দেখো ওইটাই আর কি, মানে যে এই তর্ক বিতর্ক না সারা জীবন ধরে চলবে, এটা ইয়ে করা যাবে না। মন্দ গান কি শোনাবো? মন্দ আমার কাছে সব গানই ভালো। আমারই গান আছে না, কাঁচা পিরিত পাকিয়ে দিল ছ্যাবলা চোরা গুলো, মিনি পুষি মনটা বলে গেল সবই গেল, হায় রে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো, ম্যাও ম্যাও ওরে বাবা ম্যাও ম্যাও। এতে মন্দের কি আছে? ম্যাও তো হুলো তো ম্যাওই ডাকবে, হুলো কি থোড়ি ভৌ ভৌ করবে? আরে আজীব। এই যখন মানে এই গানগুলো স্টেজে আপনি করেন এবং সামনে একেবারে সবাই ভীষণ নাচানাচি করছে, এই সিন তো সব সময় আপনি প্রতিনিয়ত দেখছেন, কিন্তু নতুন নাচের গান মানে এইগুলো তো চিরকালে আপনি গেয়ে আসছেন এবং এই একই রিকোয়েস্ট বারবার আসে, নতুন নাচের গান কি আপনি পাচ্ছেন দিদি গাওয়ার মতো? দেখো নতুন, খুব নতুন গান, নাচের গান জানি না, আমি হয়তো আছে, বাট আমি খুব একটা নতুন নাচের গান গাই না। কারণ আমি মনে করি যে ধরো আমি যেই এরার গান গাই বা আমার যেই সময়ের নাচের গান, মানে আমার যেগুলো আইটেম নাম্বার আছে সেগুলোর পরে যদি আমি নাচের গান ধরি তাহলে জিৎ গাঙ্গুলির গান, জিদ্দার ওই যে এরাটা, ওটা তো পুরো মানে প্রচুর নাচের গান, মানে একটা অনুষ্ঠানে তুমি জিদ্দার গান দিয়ে শুরু করে ওই নাচতে নাচতে জিদ্দার গান দিয়ে শেষ করতে পারো। হ্যাঁ, সো কাজেই জিদ্দার পরে ঠিক আমি সেইভাবে, মানে আমি জানি না, আমার শোনা হয়তো এই সময়ের নাচের গান কম হয়, তো কাজেই আমার কাছে কম। কারণ এখন একটু ওই কি বলবো, যেরকম আমরা আগে ছিল না কমার্শিয়াল ফিল্ম অ্যান্ড আর্ট ফিল্ম যেরকম আমরা বলতাম, তো
তো এখন ওই কমার্শিয়াল গান আর ওই একটু লিরিক্স বেসিস যে গান, হ্যাঁ একটু ওই গানগুলোকে কি বলে আমি জানি না, বাট একটু ভিন্ন স্বাদের বাংলা গান ঠিক, যেগুলো একটু কথা প্রধান গান, একদমই তাই। হ্যাঁ সেইগুলো মানুষ কমার্শিয়াল ছবিতে একটু বেশি চলছে। সেগুলো তো নাচের গান নয় সেগুলো, কিন্তু সেগুলো শুনতে ভারী ভালো লাগে। কয়েকটা গান তো আমারই খুব পছন্দের গান আছে। অনুপমের কিছু কিছু গান আমার খুব ভালো লাগে, যারা নতুন কাজ করছে তাদের মধ্যে বলছি। সেই ধরনের গানগুলো আপনি স্টেজে না রিকোয়েস্ট আমাকে আসে? সব গান গাইতে হয় না, বাট ধরো আজকে বিশাল মিশ্রার কোনো গান আমি হয়তো গাইলাম, সেটা হলো আমার যারা ইয়াং ক্রাউড থাকে তাদেরকে কানেক্ট করার জন্য। কারণ দেখো আমার অনুষ্ঠানে এই যে তারা আসে, তাদের মধ্যে অনেকেই আছে যারা আমি যবে থেকে গান গাইছি তারা জন্মায়নি, অথচ তারা এসে জোজো জোজো করছে, জোজোর গানে এত অ্যাপ্রিসিয়েট করছে। সো অ্যাজ আ পারফর্মার আমারও তো কিছু দায়িত্ব থাকে যে তারা যে গান শুনে বড় হচ্ছে সেই গানের কিছুটা এসেন্স তাদেরকে দেওয়া। তো আমি যদি এখন গোঁ ধরে বসে থাকি যে না আমি আমার এরার গান ছাড়া আমি গাইবো না, তাহলে তো ইটস মানে এটা তাহলে অন্যায় করা হবে। তো যেরকম আমি পেহলে ভি মে গাই, যখন মুস্কুরানে কি গানটা হিট হয়েছিল তখন ওটা গাইতাম একটু একটু পোর্শন। অনেক ক্ষেত্রে আমার ধরো উড়ি বাবার সঙ্গে আমি একটু জামাল কুদু মিক্স করলাম, এইরকম ভাবে ওটা হয় না, সেটার জন্য তোমার আমার শোতে যেতে হবে, এরকম ভাবে ওই গান শোনানো যায় না। হ্যাঁ বা ধরো উড়ি উড়ি যায়, মানে ওই নানান রকম মজা করে আমরা কিছু কিছু করি। প্লাস কিছু পুরনো গান আছে যেগুলোকে আমরা একটু নতুন মোড়কে প্রেজেন্ট করি। যেরকম এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি দেখবে যে গানের অরিজিনাল মিউজিকটাকে একটুখানি চেঞ্জ করে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে, গানটাকে ডিস্টার্ব না করে আমরা সেটা করে থাকি। আমার ব্যান্ড বয়েজরা সেটা করে থাকে, যেরকম শোনো গো দক্ষিণ হাওয়া বা খাঁচার ভিতর অচিন পাখি, বা ধরো একটা আমরা মেডলি করি যেটাতে রুনাদির কিছু গান আছে, তারপরে আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। তো এরকম ভাবে আমরা চেষ্টা করি একটা ভ্যারাইটি দিতে, কারণ ওই যে বললাম যে 8 থেকে 80 এবং 6 থেকে 60 যারা থাকেন তাদের মধ্যে তো অনেক রকম মানুষ থাকেন। তো আমরা চেষ্টা করি সবাইকে ক্যাটার করার, যে তারা যাতে ভালো মানে ভালো একটা ফিলিং নিয়ে বাড়ি ফেরত যায় আর কি আমার শো দেখে। আর দেশের বাইরে যখন যান তখন মানে এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন থাকে? দেখো দেশের বাইরে আমরা বেসিক্যালি তো পুজোর সময়টা যাই, বা ধরো পয়লা বৈশাখের সময় গেলাম। দেশের বাইরে যেটা হয় যে একটু পুরোনো গান বেশি গাইলে ভালো, কারণ কি যারা ওখানে থাকেন তারা তো অনেক বছর আগে দেশ ছেড়েছেন, তাদের কাছে এখন ওই নস্টালজিয়া গুলো খুব টানে। যেরকম দেশের বাইরে গেলে আমার একটু পুরোনো দিনের গান গাইতে ভালোই লাগে, একটু কোনো রফি সাহেবের মেডলি করলাম, কি তার মধ্যে একটা দুটো কিশোর কুমারের গান গাইলাম, পুরোনো গান ওইগুলো খুব পছন্দ করেন। হ্যাঁ নতুন গান তো দেখো আমি যাচ্ছি মানে পিপল নো দ্যাট কি যে জোজো আসছে মানে কি কি গান হতে চলেছে, কিন্তু তার মধ্যেও যদি তাদের ভালো লাগাগুলোকে আমি একটু অ্যাড অন করতে পারি তাহলে সেটা তাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হয় আর কি। ঠিক, আপনি একদম প্রথমেই বলছিলেন যে লাইফটা মানে আপনার ক্ষেত্রেও লাইফটা একদম রোলার কোস্টারের মতনই আপস এন্ড ডাউনস রয়েছে। জীবনের সব থেকে একটা এম্বারেসিং মোমেন্ট একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে? এম্বারেসিং মোমেন্ট আছে মানে এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, একবার আমার তখন ওই দিদি গানটা হিট করেছে, বুঝেছো? আচ্ছা, ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, উষাদির যে গানটা। তো আমার তো চিরকালই একটা কোনো না কোনো গানের সঙ্গে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে স্টেজে, তখন আরো বেশি থাকতো। এখন যত দিন দিন বয়স বাড়ছে সেগুলোকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করছি। আদৌ কি বয়স বাড়ছে দিদি? হ্যাঁ অফকোর্স, আমরা তো বুঝতে পারি না। মনের বয়স বাড়ছে না, শরীরের বয়স বাড়ছে। তো দিদির সঙ্গে আমি একটা পার্টিকুলার স্টেপিং করেছিলাম। তখন না ব্লক হিল পড়ার একটা চল এসছিল ওই পুজোটায়, আমার মনে আছে ফ্যাশন ইন। আর আমি খুব একটা কোনোদিনই হিল টিল পরি না, যাই হোক কি মনে হলো একটা জামার সঙ্গে ম্যাচিং করে কিনেছিলাম। সে তো গান তো শুরু হলো, এবারে সেই স্টেপিংটা করতে গিয়ে হঠাৎ করে আমি দেখলাম আমার ব্লক হিলটা খুলে আমার যে সাউন্ডম্যান ছিল সামনে তার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে সামনের সারিতে বসে যিনি এমএলএ ছিলেন তার কোলে গিয়ে পড়ল। মানে আমি এলাকাও বলবো না, হ্যাঁ কোন বছরে সেটাও বলবো না, খুব এম্বারেসিং ছিল ব্যাপারটা। মানে তখন তো মানে আমার মনে হচ্ছে যে ভাই মেঝেটা ফেটে যাক, আমি ওকে চাই। হ্যাঁ মানে দ্যাট ওয়াজ লাইক
এম্বারেসিং মানে মানে চূড়ান্ত পর্যায়ে, মানে আমি মানে সে কিভাবে ক্ষমা চাইবো নিজেই বুঝতে পারছি না। আচ্ছা। উনিও বুঝতে পেরেছেন এটা তো মানে মানে কি করব, জুতোটা লুজ হয়ে গেছিল, পায়ের বেল্টটা খুলে গেছিল, আমি বুঝতে পারিনি। আমি স্টেপটা করতে গেছি, জুতোটা সাই করে পা থেকে খুলে বেরিয়ে গেছে। দ্যাট ওয়াজ আই থিঙ্ক দ্য মানে মোস্ট এম্বারেসড মানে মোমেন্ট ফর মি। আর সব থেকে এমন একটা মোমেন্ট যেটা মেমোরেবল মোমেন্ট, যেটা ভীষণ মনে রাখার মতো? দেখো আমার জীবনে আমার মনে হয় যে আমার মঞ্চে মেমোরেবল মোমেন্টস অনেক এসছে, মানে এরকম এসছে আমার গান শুনে আমার অনেক ফ্যান এসে হাওয়ামাও করে কেঁদে আমাকে জড়িয়ে ধরেছে, তাদের কান্না থামাতে পারছি না, আমার হাঁটুর সামনে বসে কাঁদছে। ইনফ্যাক্ট আমার সঙ্গে যে আমার সারাক্ষণের সঙ্গী থাকে জগন্নাথ, ওকে অনেক কবার মহিলাদের নখের আঁচড়ও খেতে হয়েছে। মানে এইগুলো সবটা মিলিয়ে তো আমাদের এই জীবন তো খুব মেমোরেবল বলতে আমার মনে আছে মধ্য কলকাতায় কোথাও একটা আমি অনুষ্ঠান করছিলাম। তো অনুষ্ঠান হওয়ার পরে আমি যখন ওদের ওই ক্লাবে গিয়ে বসেছি, তখন একজন বয়স্ক মহিলা আসলেন, মানে খুবই বয়স, মানে তার প্রায় 80 ছুঁই বয়স। সে এসে আমাকে তো মাথায় হাত ফাত দিয়ে খুব আদর ঠাদর করলেন, করে আশীর্বাদ করে আমার হাতে একটা কিছু গুজে দিল, গুজে দিয়ে উনি চলে গেলেন। তা আমি খুলে দেখলাম, আমাকে বললো মিষ্টি খেও। তো মানে আমি এটা বলছি তোমার প্রায় ধরো 20-22 বছর আগের কথা। আচ্ছা। তখন 10 টাকার কিন্তু অনেক মূল্য। ঠিক ঠিক। হ্যাঁ, কি তারও হবে, হ্যাঁ 20-22 কি 25 বছর হবে। আমি খুলে দেখলাম ওটা 10 টাকা। এবারে ক্লাবের যারা ছেলেরা ছিল ওই গ্রিন রুমে তখন বসে, ওরা আমি চা খাবো বলে বসে আছি, তো আমার জন্য চা এনে বলছে যে দিদা এসছিল, দিদি। হ্যাঁ দিদা এসছিল। কি বললো? আমি কিছু বললো না, দেখা 10 টাকা দিয়ে গেল। বলছে দিদি আপনি আজকে এটা দিয়ে লটারির টিকিট কাটুন। কেন? বলে আমাদের পাড়ার কিপটে দিদা, আমাদের কোনোদিন 1 টাকাও চাঁদা দেয় না, আপনাকে 10 টাকা দিয়েছে, আপনি আজকে লটারির টিকিট কাটুন, আপনার লটারি লাগবে। এবং ওই 10 টাকাটা এখন আমার কাছে রাখা আছে। দারুণ এক্সপেরিয়েন্স। আমার মনে হয় যে এটা খুব আমার কাছে এটা খুব একটা বড় পাওয়া। আরেকটা এরকম একজন দিদার পাল্লায় আমি পড়েছিলাম কোন একটা ক্রিসমাসের সময়। আচ্ছা। কোন একটা খ্রিস্টান কমিউনিটি পাড়ার আর কি একটা অনুষ্ঠান করতে গেছিলাম। অনেক রাত্রে আমার স্টেজ ছিল, প্রায় রাত্রি 2-2:30 আমি স্টেজ ফেট করে নেমেছি, তখন রাত্রির 2:30 বাজে। এবং যেই মানে যার বাড়িতে বসতে দিয়েছিলেন ওই বাড়ির যিনি গিন্নি মা আর কি, মানে যেই ছেলেটি তার মা। আচ্ছা। আর সে এসে সে দেখছি হঠাৎ এসে, তুমি অনেক খাটাখাটনি করেছো, এই তোমার তো অনুষ্ঠান দেখেছি আমি, শুনেছিলাম আমার ছেলের কাছে এত দাপাদাপি এত কষ্ট, ওই হেন তেন। কোনো কষ্ট না মাসে, এটাই আমার কাজ। বলছি না দাঁড়াও, তুমি একটু দাঁড়াও বলে গিয়ে সে এত বড় একটা পাথরের গ্লাস, সেটাই করে দুধ এনেছেন উনি। বলছে দুধ খেতে হবে। আমি দুধ খাই না। না তোমায় খেতেই হবে, এত পরিশ্রম করছো। উনি আমাকে ওই রাত্রির 2:30 সময় 1 গ্লাস দুধ খাইয়েই ছাড়লেন। আমার হাজবেন্ড কি হাসি, তারপরে আমার কি পেছনে লাগা আমার মিউজিশিয়ানসদের, বলছে খাবে না, দেখেছো, খাইয়ে ছেড়েছে। তো আমার মনে হয় এইগুলো দেখো, এই ভালোবাসাগুলো তো ডেফিনেটলি এটার কোনো ব্যাখ্যা হয় না, বিকল্পও নেই। সত্যি তাই। তো ভালোবাসা যেমন পেয়েছেন, তেমন এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং এর যে ব্যাপার স্যাপার, এই বিষয়টাতে একটু আসি। এটা তো ধরুন প্রথম থেকেই, মানে সেটা শারীরিক গঠন নিয়ে বলুন, মানে ট্রোলিং তো একটা অন্যরকম একটা জগৎ, সেইটাকে ডিল করা, এবং যে শিল্পীরা সেটা ডিল করতে পারেন তাদের একটা অন্য রকমের সাহস আছে এবং ধক আছে, সেটা কিভাবে আপনি দেখো deal করেন? সোশ্যাল মিডিয়াতেই যে ট্রোলিং, হ্যাঁ এখন বেশি শুরু হয়েছে হয়তো, কিন্তু মানে এই যে ট্রোল করা, এটা যে ছিল না, প্যাঁক দেওয়াটাও তো ট্রোল করাই। ঠিক, মানে এই যে তখন ধরো মোবাইলে ছিল না, সামনে থেকে ছিল। হ্যাঁ, মানে পাড়া দিয়ে কেউ যাচ্ছে, এটা কেউ কিছু বললো, সেটাও তো ট্রোল করাই। ঠিক। হ্যাঁ, তো কাজে এটা সারা জীবন ছিল, আছে, থাকবে। এবং তুমি তো যাদের সিক মেন্টালিটি, তুমি তাদেরকে সোজা করতে পারবে না, বিকজ দে আর সিক। সো কাজেই সেইটা নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে আমার মনে হয় যে মানে সেগুলোকে ইগনোর করা ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, সবকিছু সবসময় ইগনোর করা যায় না, যেটা আমি করিনি। হ্যাঁ, তাই বলে কি আমি যে যা বলছে সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়ছি, আমাকে পাগলা কুত্তায় কামড়েছে, সেটা তো নয়। কিন্তু কোথাও রুখে দাঁড়ানোর উচিত,
সেটা শিল্পীদের ক্ষেত্রেও উচিত, কারণ মানুষ মনে করে শিল্পী মানে তার বাজে কথা বলা উচিত নয়, শিল্পী মানে তার রাগ থাকা উচিত নয়, শিল্পী মানে তার কোথাও চিমটি কাটলেও লাগাও উচিত নয়, শিল্পী মানে তার এখানে যদি ছুরি দিয়ে কেটেও দিই তাহলে রক্ত বেরোনো উচিত নয়। সেটা কিন্তু ভুল। হ্যাঁ, শিল্পী মানে তুমি যে কোনো শিল্পী, যে কোনো শিল্পী, সে ছোট হোক বড় হোক, আমি যা ইচ্ছে তাই বলে দিলে বা তাদের পরিবারের কাউকে কিছু বললে বা কিছু করলে তোমাকে এই অধিকার কেউ দেয়নি, সেইখানে রুখে দাঁড়াতে হবে। আর শারীরিক গঠন নিয়ে হতে কি এসে যায়। আচ্ছা, আমাকে কেউ যদি মোটা বলে, তো আমি কি তাকে ঘুরিয়ে বলবো যে আচ্ছা তোমার বাড়িতে কি কেউ মোটা নেই, সবাই ক্যাটরিনা কাইফের মতো আর দীপিকা পাদুকোনের মতো? এই কোনো মানে আছে বলো তো? ঠিক, একদম মানে বেকার। আমি এই ট্রোলের বিষয়টা নিয়ে যখন কথা হলো, শিল্পীরা একে অপরকে দর্শকদের থেকে তো সবসময় ভালোবাসাটা পাওয়া যায়, কিন্তু যে সতীর্থ যারা আপনার ফ্রেটার্নিটিরই মানুষ, তাদের থেকে এই পিঠ চাপড়ানো বা ভালোবাসা, খুব ভালো গেয়েছো, আজকে দারুণ শো করলে, সেটা কি শুধুই মুখের বলা নাকি তারা মিন করে? এটা দুটো ক্যাটাগরি আছে। আচ্ছা, এটা দুটো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যারা জেনুইনলি বলে, আর একটা ক্যাটাগরি আছে যারা মুখের শুধু দেখানোর জন্য বলে। এটা তোমায় নিজেকে বুঝে নিতে হবে। আপনি পান সেরকম দুটো ক্যাটাগরির মানুষ? আমি কিছু মনেই করি না। আচ্ছা, আমি কিচ্ছু মনে করি না, মানে এটা আমি খুব অনেস্টলি বলছি যে আমাকে যারা খুব মানে মন থেকে ভালোবাসে আমি তাদেরটাও যেরকম ভাবে নিই, আর যারা আমি জানি যে তারা এমনি এমনি বলছে, পেছনে ফিল্ডেই আমাকে গালি দিচ্ছে, আমি তাদেরটাও মন থেকে নিই। কারণ আমি জানি আমার কাজটা আমাকে করতে হবে। ঠিক। আমি ভালো গাইলাম না খারাপ গাইলাম, আমি কতটা ভালো করলাম, সেটার জন্য আমার যেন পরবর্তীটা বিগড়ে না যায়। আমার সবসময় লক্ষ্যটা সেটা থাকে। ঠিক। আমি তাদেরটা নিয়ে কিন্তু আমি জানি যে আমাকে কি করতে হবে। এবং এরকমও হয়েছে আমি হয়তো খুব খারাপ গেয়েছি, সেখানেও এসে বলেছে দারুণ গেয়েছি, কি ভাই ফাটিয়ে দিলি। এরকম আপনার হয়েছে? আপনার নিজেরও মনে হয়েছে যে আপনি খারাপ গেয়েছেন? দেখো, তুমি নিজে কোনটা ভালো পারছো আর কোনটা পারছো না সেটা তোমার থেকে বেশি ভালো কেউ জানবে না। তো এতদিন আমার কাজের অভিজ্ঞতা তো আমাকে এইটুকু অ্যাটলিস্ট শিখিয়েছে। তো আমি তো জানি আমি কোন দিন ভালো পেরেছি আর কোন দিন পারিনি। সো আমার নিজের যে মানে ভেতরের যে আমি সেটাকে তো ঠকাতে পারবো না। আয়নার সামনে দাঁড়ালে তো আমাকে নিজেকেই জবাব দিতে হবে। সেইটা আমি খুব ভালো করে জানি, এবং সেটার জন্যই আমাকে যতই ওই হাওয়া বেলুন দিয়ে গ্যাস ফুলিয়ে ওপরে ওঠাক, আমি ওপরেও উঠি না। আমাকে যদি মনে হয় করে কেউ যে এরকম পায়ের তলায় কুচলে দেবো, সেটাও সম্ভব নয়। কারণ আমি নিজের জায়গাটা জানি, আমি নিজের লিমিটস জানি, আমি জানি আমি কোনটা ভালো পারি, আমি জানি আমি কোনটা খুব মন্দ পারি, আর আমি জানি আমি কোনটা আরেকটু ভালো করতে পারি। এটা যদি তুমি জেনে যাও, দেন ইউ উইল বি ভেরি সর্টেড। তাতে তোমায় কে কি বললো না বললো, হ্যাঁ ডেফিনেটলি ভালো মানুষ বললে তো একটা ভালো লাগার ব্যাপার আছে। এই যে এত মানুষ আমাকে এত ভালো বলছে বা আমার গানে এসে হাততালি দিচ্ছে, সেটা যদি না করে আমার তো এই খাটনিটাই বৃথা। সেটা ডেফিনেটলি, কিন্তু সেটা আমি কখনো আমার মাথায় চড়তে দিই না। ঠিক। আর রিসেন্ট একটা ঘটনা যেটা আমরা দেখলাম এবং সেটা নিয়ে নানান রকমের লেখালেখি হলো, পৌশালীর সঙ্গে যে ঘটনাটা। মানুষের বেশি মাথা ব্যথা, আমাদের কত মাথা ব্যথা নেই, কিন্তু ওর কাজ করছে, আমিও আমার কাজ করছি। যেটা নিয়ে আমার রাগারাগি হয়েছিল, কারণ ওরা আমাদের মানে আমাকে না, আমাদের মিউজিশিয়ানসদের না বলে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিয়েছিল। এটা আমি মনে করি এটা ও কেন XYZ যদি অন্য কেউ করতো আমি তাকেও বলতাম। এটা অনেকের সঙ্গেই ঘটে, অনেকে আমাকে পরে মেসেঞ্জারে বলেছে, কিন্তু তারা বলেনি আমি ভোকাল হয়েছি সেই জন্য আমি খারাপ হয়েছি। বাট দ্য থিং ইজ যে আমি তো কাউকে না জিজ্ঞেস করে তার জিনিসে হাত দিতে পারি না। এই অধিকারটা কেউ কাউকে দেয়নি। ঠিক। সো কাজেই আর আমার দেখো, সব জায়গায় তোমরা যেখানে কাজ করো বা ধরো তোমার নিজের লোকের সঙ্গেও মাথা গরম হয়, রাগারাগি হয়। হ্যাঁ, তো দুটো শিল্পীর মধ্যে কি ঝগড়া হলো, মানুষের একদম পুরো মাথা ব্যথা হয়ে গেল প্রচুর। ঠিক আছে, হতেই পারে মানুষের অন্য লোককে নিয়ে বেশি মাথা ব্যথা, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু বেসিক্যালি আমার মনের মধ্যে কোনো গ্রাজ নেই। আজকে যদি পৌশালীর সঙ্গে আমার কোথাও কোনো দেখা হয়, এই দুদিন পরে একটা শুটিং আছে, আমার মনে হয় দেখা হবে, যদি দেখা হয় তো ভালো, যদি কথা বলে ভালো। আমি এবারে ও যদি কোনো গ্রাজ নিয়ে থাকে, দ্যাটস হার প্রবলেম। আমার কিন্তু ওর প্রতি আর কোনো রাগ নেই। আমার সেদিনকে যেটা রাগ হয়েছিল আমি বলে দিয়েছি। কিন্তু পৌশালী বারবার অভিযোগ করছে যে আপনি লাইভে এসে কেন বললেন, আপনি তো ফোনে ওকে বকাবকি করতে পারতেন। আমি তো ফোনে বলেছিলাম, তারপরে তো ওর একবারও ঘুরিয়ে, ইভেন আমার গাড়িটা ওর সামনেই দাঁড়িয়ে, আমার গাড়ির সামনেই ওর গাড়িটা দাঁড়িয়েছিল। ওর তো তখন মনে হয়নি যে আমি ঘুরে এসে জ্যোতির সঙ্গে কথা বলি। আচ্ছা, আমরা তো একই স্পটে ছিলাম।
আচ্ছা ও যখন বেরোচ্ছে শোটা করে, তার ঠিক পেছনেই আমার গাড়িটা ছিল। আচ্ছা ওর তো কখনো মনে হয়নি, ও যদি সেটা মনে হতো যে না আমার এটা কথা বলে এখানেই ব্যাপারটা সলভ আউট করা উচিত, তাহলে ও সেটা করতে পারতো। আচ্ছা, সেই দিক থেকে আপনি যেহেতু সিনিয়র, একটা তো না দেখো, সিনিয়র জুনিয়রের কথা নয়, আচ্ছা। আমার রাগ হয়েছে ডেফিনেটলি। এবার মানুষের যখন রাগ হয়, তুমি কি খুব মাপ ঝোপ করে তোমার রাগটাকে ইয়ে করবে? আর আমি ভীষণ এই দিক থেকে আমি ভীষণ না মানে ক্লিয়ার, আমার রাগও যেরকম আমি দেখাতে পারি, আমি ভালোবাসাও দেখাতে পারি, আমার ওই ভনিতা আমার মধ্যে নেই। সো কাজেই রাগ হয়েছে, দেয়ার এন্ডস দ্য ম্যাটার। আমার সেদিনকে রাগ হয়েছে, আমি বকে দিয়েছি। এবং এটা অনেকে, এবং আমি, তুমি দেখবে আমার যেটা ফেসবুক আমি বলেছিলাম, আমি শুধু কিন্তু হ্যাঁ আমারটা নিয়েই বলেছি, কিন্তু আমি এটাও বলেছি যেটা অনেকের সঙ্গেই ঘটে, এটা যেন আর কারোর সঙ্গে না ঘটে, ঠিক কারণ আমি জানি এটা ঘটে। আমি তো এত বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে দেখছি, দেখছেন। অনেক জুনিয়র্সদের সঙ্গে অনেক সিনিয়র্সরা কি করে আমি তো জানি, কিন্তু তারা বলতে পারে না। আমি দুদিন আগেও খবর পেলাম এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সে বলেনি, আমি বলেছি। এই যে আপনার রাগ, এই যে মানে মুখের ওপর স্পষ্ট বলা, এইগুলো মানুষজন মানে ব্যক্তিগত মানে ব্যক্তি হিসেবে আপনাকে এই জিনিসটা আমার accept রাগ, করে? আমার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে থাকে, আমার রাগ খুব একটা দেখতে পায় না, কিন্তু আমি যখন রেগে যাই আমি খুব, আর আমার কাছে আই হ্যাভ দ্য লজিক। আচ্ছা। আমি ওই ফালতু ওই ভুলভাল রাগ আমার নেই, মানে আমার রাগের মতন কারণ হলেই কিন্তু আমি রাগী। আমার মিউজিশিয়ানরাও যে এত বছর ধরে আমার সঙ্গে যারা বাজাচ্ছে, তারাও যখন জানবে যে দেখবে বা দেখেছে যে দিদি রেগে গেছে, তার মানে সামথিং হ্যাজ গন ভেরি রং। আদারওয়াইজ আমি আমার রাগ দেখাই না। আর এই যে রাগের প্রভাব, সেটা কি পরিবারের ক্ষেত্রে পড়ে, পরিবারের মানুষদের উপরে? না, আমি বললাম যে আমি প্রয়োজন মানে খুব প্রয়োজন ছাড়া আমার কিন্তু রাগ হয় না। এবং আরেকটা জিনিস আই উড লাইক টু অ্যাড, যে এই যে ধরো পৌশালীর সঙ্গে, এই পৌশালীর সঙ্গে কিন্তু আমার কোনো শত্রুতা নেই। ও কিন্তু আমার বাড়িতে এসছে, আমরা আড্ডা মেরেছি, আমরা ইনফ্যাক্ট যে কজন জুনিয়র্স এখন কাজ করছে, কারোর সঙ্গে এত বছর ধরে কারোর সঙ্গে কিছু হলো না, হঠাৎ করে আমি রেগে গেলাম, তো একটা কারণ তো হয়েছে, সেই জন্য আমি রেগেছি। ঠিক। তো সেইটা মানুষ বুঝতে পারছে না, এটা নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন, যাই হোক ওই মানুষের কথা নিয়ে আমার কিছু এসে যায় না। দেখো বাড়ির ক্ষেত্রেও যেরকম, বাড়িতে কারো উপরে রাখবো, আছে তো আদি আর আমি এখন। আচ্ছা। আর এমনিতে আমি খুব একটা রাগারাগি করার মানুষ নই। আমার যদি কোনো কিছু অপছন্দ হয়, আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই। হ্যাঁ, এখন যদি খুব সাংঘাতিক দেওয়ালে পিঠ থেকে যায়, তখন হয়তো আমি একটা রিয়াক্ট করলাম। যোজদির ক্ষেত্রে মানে প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান, সেইগুলো কোন সময়টা? অভিমান অনেক বেশি রাগের থেকে। পার্সোনাল লাইফে অভিমান অনেক বেশি, যদি মানে আই সে ইট দ্যাট ওয়ে। আদারওয়াইজ ইনফ্যাক্ট আমার মনে হয় না একটা বয়সের পরে কোনো কিছুই এসে যায় না। যতক্ষণ প্রেমে তো সব রোজই পড়ছি, রোজ স্টেজে উঠছি, রঙিন লাইট জ্বলছে, আহা চারিদিকটা কত রঙিন লাগছে, রোজ প্রেমে পড়ছি। প্রেম বলতে তো শুধুমাত্র এই মানে 16-17 বছরের প্রেম, তুমি আমি, আমি তুমি নয়, সেরকম প্রেমে তো পড়েছি, বিয়েও করেছি, তারপরেও প্রেমে পড়েছি। সেটা নিয়ে তো কোনো কি বলবো রিগ্রেট নেই আমার। বিকজ আমি মনে করি যে এরকম প্রেমে অনেকেই পড়ে, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, ঠিক, কেউ লুকিয়ে করে, কেউ দেখিয়ে করে। হ্যাঁ, সো কাজে প্রেমে পড়াটা তো কোনো অন্যায় নয়, একদমই না। কিন্তু তুমি সেটাকে কিভাবে নিয়ে যাচ্ছ সেটা তোমার উপরে ডিপেন্ড করে। আর কোনো একটা ভালো গানের প্রেমে পড়লাম, বা ধরো আমার মঞ্চের সামনে কেউ একজন আছে, তাকে দেখতে খুব ভালো লাগছে দেখতে, তার প্রেমে পড়লাম। এটা তো প্রেম, তো দেখো প্রেম শুধুমাত্র মানুষের কাছে একটা ওই কি বলে ওই একটা ভাবনা আছে যে শুধুমাত্র পুরুষ মানুষ মহিলার প্রেমে, মহিলা পুরুষ মানুষের প্রেমে, এখন দুটোই হয়। আবার আমার কাছে প্রেমটা শুধু সেটা নয়, তুমি যে শাড়িটা পরে আছো এটার প্রেমেও পড়তে পারি, আমার যদি সেটা ওই রকম মনে হয়। তুমি যেরকম ভাবে সেজেছো সেটার প্রেমে পড়তে পারি। সো কাজেই প্রেম শব্দটা এখন আমার কাছে ওইটা ম্যাটার করে না। আর সেই রকম একটা প্রেমের গান একটু শুনি না, অনেকক্ষণ গান শুনিনি। প্রেমের গান তো আমি গাই না, এখন আমি বিরহের গান গাই। মানুষজন আমার বিরহের গানকে এত ভালোবাসা দিচ্ছে, ওটা প্রেমের যে কোনো গান ছাপিয়ে গেছে। একদমই তাই, ওই গানটাই একটু শুনি। সাথী ভালোবাসা মন ভোলে না, বিরহ আছে কিন্তু তার মধ্যেও ভালোবাসা আছে। ও সাথী ভালোবাসা মন
ভোলে না। ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। থ্যাঙ্কস টু জিদ্দা। অসাধারণ দিদি, মানে একদম পডকাস্টের একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। এই সময় একটাই প্রশ্ন আপনার কাছে শেষ অবধি থাকবে, যে আপনি তো এতগুলো বছর ধরে কেরিয়ারটাকে সামলালেন এবং এতগুলো বছরের একটা মিউজিক্যাল জার্নি, এইখানে আপনি কি পরিবর্তন দেখলেন? আর এই আগামী প্রজন্ম যেটা আসছে বা এখন যারা এই প্রফেশনটাকে চুজ করেছে, তাদের ক্ষেত্রে আরও কি দরকার, তাদের আরও কি চাই, সেই প্রশ্নটার একটু উত্তর জানবো। আর শেষে আর একটা ছোট্ট 2 লাইনের গান দিয়ে আজকে না, আর গান গাইবো না, আর গান গাইবো না, আর ভালো লাগছে না গান গাইতে। দেখো, পরিবর্তন তো অনেক কটা দেখেছি। আমি যখন ছোট থেকে বড় হচ্ছি তখন আমার সামনে যারা ছিলেন, যারা গান গাইতেন, তখনকার অডিয়েন্স, তখনকার সেট আপ, সেইটা একটা ছিল। যখন আমি শুরু করলাম তার পরবর্তী সময়েও অনেক পরিবর্তন দেখেছি। মানে যেটা আমরা মঞ্চ, যেটাকে মানুষ অনেকে মাচা বলে, মঞ্চটাকে পরিবর্তিত হতে দেখেছি। মানে মঞ্চের সময়, মঞ্চের ধরন, মঞ্চে যেরকম সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করা, এগুলো অনেক কটা, ইভেন আর্টিস্ট, বিভিন্ন ধরনের আর্টিস্ট। মানে একটা সময় ছিল যখন ধরো সারা রাত্রি ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান হতো, সেইটা আস্তে আস্তে কমতে কমতে একটা টাইম সীমার মধ্যে এলো। রিয়েলিটি শোজ শুরু হলো, হ্যাঁ, যেটা আমরা কখনো হয়তো ছোটবেলায় ভাবিনি, আমাদের ছোটবেলায় তো ছিলই না। পরবর্তী সময় সেইখান থেকে নতুন শিল্পীরা এলো। সো কাজেই অনেক কটা পরিবর্তন দেখেছি। অ্যান্ড এখন যেটা হয়েছে, এখন না, দেখো, এক্সেপশনালস তো সব জায়গাতেই আছে, কিন্তু নতুন জেনারেশনের মধ্যে আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই, খুব চটজলদি সব কিছু পেতে চাইছে, যেটাতে কোনো অন্যায় আমি দেখি না। কিন্তু এটা ভাবতে হবে যে চটজলদি না সব কিছু পাওয়া যায় না, আর যেটা পাওয়া যায় সেটাকে ধরে রাখা মুশকিল হয়। সেটাতে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে খুব ভালো, আর যদি ধরে না রাখতে পারো সেটাও কিন্তু রাতারাতি ফুরিয়ে যাবে। সো কাজেই আরেকটা জিনিস হলো যে অল্পতে হতাশ হয়ে পড়া। এখন মেন্টাল ওয়েলনেসটা খুব দরকার। মানুষের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। ছোট বন্ধুরাও যারা গান বাজনা করতে চাইছে, একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, একটুতেই ডিপ্রেসড হয়ে যায়। শুধু গান বাজনার ক্ষেত্রে না, অভিনয়ের ক্ষেত্রেও দেখো তুমি কতগুলো, আমি মানে কত এবছরে বাজে খবর পেয়েছি যে জীবনটা না, প্রথমত হয়তো এখন মনে হবে এটা খুব জ্ঞানের কথা বলছি আমি, কিন্তু দেখো, জীবনটাকে আগে ভালোবাসতে শিখতে হবে, তারপরে কাজ আসে। হ্যাঁ, কাজ ডেফিনেটলি করতে হবে, আর সবাই যে সমান কাজ পাবে তার কোনো মানে নেই। এটা কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে, তাহলেই তুমি দেখবে যে তুমি ঠিক আছো। আর ওই সব সময় যে একটা প্রবণতা আছে যে ও এমন কি ভালো পারে যেটা আমি পারি না, হ্যাঁ, ও তাহলে ওটা পাচ্ছে কেন, আমি কেন পাচ্ছি না, এইটা না পেয়ে নিজের কোন দিকটা নিয়ে তুমি এগোতে পারো সেটা ভাবা খুব উচিত বলে আমার মনে হয়। কারণ কি, এই মস্তিষ্কটা যদি ঠিক না থাকে না, তুমি যে কাজই করো না কেন তুমি শান্তি পাবে না। আর নিজের ভেতরের শান্তিটা খুব দরকার। ওই কে কি করছে, ও অতগুলো শো পেলো আমি পেলাম না, ও অতগুলো গান পেলো আমি পেলাম না, এইটা ভাবলে পরে সব শেষ হয়ে যাবে। ঠিক, ইউ হ্যাভ টু বি রিল্যাক্সড। কোথাও সবসময় এত স্ট্রেস নিয়ে কোনো ক্রিয়েটিভিটি এগোয় না। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। হ্যাভ টু হ্যাভ পেশেন্স। নিজেকে ভালোবাসো। মানুষ আজকাল নিজেকে ছাড়া বড্ড বেশি অন্যান্য বিষয় নাক গলায়, অন্যের বিষয় নাক গলায়। সেটার থেকে বেশি নিজেকে ভালোবাসা উচিত। আগে নিজের যত্ন করা উচিত, তারপরে কাজের যত্ন হবে। ঠিক, মানে যদি নিজে স্টেজে যতটা পজিটিভ, ঠিক ততটাই পজিটিভ নিজের লাইফে। এবং আজকের এই গোটা আড্ডাটা জুড়ে সেই পজিটিভিটি কিন্তু ছড়িয়ে দিলেন। এবং নিজের যে শরীরের বয়স বাড়ছে সেটা যেমন তিনি নিজে স্বীকার করেন, কিন্তু মনের বয়স যে বাড়ছে না সেটাও দেখতে পেলাম তার কারণ ছোটদেরকেও, এবং ছোটদের যে আজকালকার যে মনোভাব, সেইটাকেও কিন্তু ভীষণভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। কারণ আমাকে তো এক ছোটকে বড় করতে হচ্ছে অলরেডি। আমি
আমি তো তার সঙ্গে এখন ছোট থেকে আবার বড় হচ্ছি, সো কাজেই আর ও তো আবার মানে কোন জেনের কি বলবে, ডেটা বলবে, বেটা বলবে, এখন তো সব কিছু জেনজি ফেনজি নানান রকম, আমি জানি না, বাট জেন আলফা, হ্যাঁ ও আলফা বিটা, ওই তো বললাম ডিটা বেটা, তো অনেক কিছু এখন হবে, কিন্তু সব থেকে যেটা জরুরি, তুমি যাই করো না কেন নিজেকে ভালো রাখতে হবে আগে, নিজেকে ভালো রাখলেই এবং নিজেকে খুশি রাখলেই তুমি দেখবে আপনি সেই তুমি যেদিনকে নিজে হ্যাপি থাকবে তুমি দেখবে তোমার সব কটা কাজ ভালো হচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি খুব ভাবতে থাকো যে এই রে ও তো ওই নিউজটা পেয়ে গেল আমি কেন পেলাম না, এটাই তখন তোমাকে এমনভাবে একটা হন্ট করবে বারবার যে তোমার পরবর্তী কাজগুলো তুমি ভালো করে করতে পারবে। অনেক ধন্যবাদ দিদি আজকে ওয়াল স্টুডিওতে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার থ্যাংক জন্য। ইউ ওয়াল ফর হ্যাভিং মি, অ্যান্ড আমি মনে করি যে আই হ্যাভ বিন ভেরি অনেস্ট ইন হোয়াট এভার আই সে, হোয়াট এভার আই ডু। তো এই অনেস্টিটা যদি মানুষকে ছুতে পারে আমার খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।